সালামু আলাইকুম। তো আমরা কিন্তু অলমোস্ট অলমোস্ট বলবো কি, আমরা ম্যাট্রিক্সের আজকে একবারে শেষ ক্লাসটা শুরু করতেছি, একেবারেই এন্ডিং ক্লাস আজকে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর প্রবলেম দেবো। ক্লাসের ওভারভিউ দিচ্ছি, তার আগে একটু বলি, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবভিয়াসলি আগের ক্লাসগুলো দেখে আইসো, তারপরে এই ক্লাসটা দেখো। কারণ আগের ক্লাসগুলো যদি না দেখো তাহলে এই ক্লাসের অনেক কিছু তোমার বুঝতে প্রবলেম হবে। কারণ আমি হয়তো কিছু জিনিসে কথা স্কিপ করে করে যাব, ডিরেক্টলি আমি অ্যাপ্লিকেশনে চলে যাব। কথা বুঝতে পারলে? সো আগের ক্লাসগুলো কমপ্লিট করো, দেন এই ক্লাসে আসো। চলো আমরা ক্লাসটা শুরু করার আগে ক্লাসের একটা ওভারভিউ দিয়ে নিই। আজকের ক্লাসে আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হলো ম্যাট্রিক্সের বহুপদী। কি, কেন, কিভাবে সলভ করতে হবে, এগুলো আমরা একটু পরে যাচ্ছি। রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো। রিয়েল লাইফ এক্সাম্পলে আমি দুইটা কোশ্চেন নিছি, এই একটা, এটা একটা। এই দুইটা সলভ করতে পারলে মোটামুটি ম্যাট্রিক্সের রিয়েল লাইফ এক্সাম্পল রিলেটেড যে কোনো প্রবলেম আসলে তুমি সলভ করতে পারবা। ওকে, এবার আসো, ব্রেইন স্টর্মিং প্রবলেম আছে কিছু, এই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করব। এবং শোনো, ক্লাসটা শেষ করার পরে আমরা কি করব, এই ক্লাসের ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কের পিডিএফটা দেওয়া থাকবে। সো অবভিয়াসলি এটাও কিন্তু তোমাদের দেখতে হবে, কেমন? হোমওয়ার্কের পিডিএফটাও তোমরা দেখবা এবং এখান থেকে প্রবলেমগুলো সলভ করে ফেলবা। ওকে, এই তো হোমওয়ার্কের পিডিএফ। ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 6 রিলেটেড যে প্র্যাকটিস প্রবলেমগুলো, ম্যাট্রিক্স পলিনোমিয়াল, রিয়েল লাইফ এক্সাম্পল, ব্রেইন স্টর্মিং প্রবলেম, এই সব কিছুকে ওরিয়েন্ট করে এখানে কয়টা প্রবলেম আছে? এই তো 8টা প্রবলেম আছে। কোনটা কোন বোর্ডে আসছে বা কোন ইউনিভার্সিটিতে আসছে, অ্যান্সার কি, সব সহ দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন থেকে, তোমরা এগুলো দেখে নিও। ওকে, সো লেটস গো টু দ্য ক্লাস। আমরা একদম আজকের প্রথম আলোচনায় চলে যাই, ম্যাট্রিক্সের বহুপদী। শোনো, এই ম্যাট্রিক্সের বহুপদী এই টপিকটা পড়ার আগে আমি তোমাকে আগে একটু বুঝাই যে ম্যাট্রিক্সের বহুপদী হোয়াট ডাজ ইট মিন, এটা আসলে জিনিসটা কি। তোমাদের মনে আছে কিনা, তোমরা পড়েছিলে ফাংশনের অপারেশনটা কিরকম, যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, তোমাকে যদি বলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এখান থেকে ধরো তোমাকে বের করতে বললো ফাংশন অফ ভাইয়া, তাহলে তুমি কি করবে? তোমার দেখতে হবে আমার যে ফাংশনটা দেয়া ছিল তাতে ভেরিয়েবল কি এক্স। যখন তোমাকে ফাংশন অফ ভাইয়া বের করতে বললো, তার মানে কোশ্চেন তোমাকে বলছে যে তুমি যেখানে যেখানে ভেরিয়েবল এক্স পাবা সেখানে সেখানে এক্স কে রিপ্লেস করে ভাইয়া বসাই দেবা। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখব ভাইয়া স্কোয়ার প্লাস 2x এর জায়গায় লিখব দুইটা ভাইয়া মাইনাস 3 এর সাথে কোনো ভেরিয়েবল নাই, সো 3 যেরকম ছিল সেরকমই থাকবে। সো এই সিম্পল কনসেপ্টটাই বেসিক্যালি আমাদের ম্যাট্রিক্সের বহুপদীতে লাগবে। এই সিম্পল কনসেপ্টটা, এই সিম্পল কনসেপ্টটাই এখন আমাদের কাজে লাগবে। চলো আমরা একটা প্রবলেম সলভ করি। আমি এখানে যেটা করছি, সব থেকে বড় যে প্রবলেমটা ছিল বইগুলো অ্যানালাইসিস করে সেই প্রবলেমটাই নিছি, যেন বাকি প্রবলেমগুলো তোমার জন্য খুব সহজ হয়। 3 স্টার দিয়ে দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। সৃজনশীলে এই টাইপের প্রবলেমগুলো খুব বেশি আসে। আচ্ছা, দেখো এখানে একটা ফাংশন দেয়া আছে, কি আছে সেটা, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। আমরা সেটা একটু লিখে ফেলবো, দেয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। ওকে ফাইন। আমার বের করতে বলছে কি, আমার বের করতে বলছে হলো ফাংশন অফ এ। তো এই যে ফাংশনের বেসিক কনসেপ্ট,
ফাংশন অফ এক্স মানে যদি এটা হয়, তাহলে ফাংশন অফ এ মানে কি হবে? ফাংশন অফ এ মানে হবে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2। মজার বিষয়টা হলো ফাংশন অফ এক্স থেকে যখন আমি ফাংশন অফ এ বের করতে যাচ্ছি, এখানে প্রত্যেকটা এ বেসিক্যালি কি মিন করতেছে? ম্যাট্রিক্স মিন করতেছে। তাহলে একটা জায়গায় কিন্তু আছে। সো ওই একটা জায়গায় কিন্তুটা কি? কিন্তুটা হলো ফাইন, এ যদি ম্যাট্রিক্স হয় তাহলে এ কিউব এটাও একটা ম্যাট্রিক্স। এ স্কোয়ারের সাথে যখন 2 একটা স্কেলার মাল্টিপ্লাই করবা সেটাও একটা ম্যাট্রিক্স। এ ইটসেলফ এ ম্যাট্রিক্স, বাট এই 2 এটা তো একটা স্কেলার ভ্যালু। সো তুমি তিনটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার ভ্যালুকে নিয়ে কখনোই কাজ করতে পারবে না। তাহলে তোমার কাজ কি হবে? নো ডাউট এটাকেও একটা ম্যাট্রিক্স বানায় নেওয়া। এন্ড এটাকে ম্যাট্রিক্স বানানোর জন্য আমরা যেটা করব, এটাকে লিখবো এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2i। এটার কারণ কি? এটার কারণ হলো আই, ইট মিনস আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স। আর অভেদক ম্যাট্রিক্স দিয়ে যাকেই গুণ করো না কেন অ্যাকচুয়ালি তার কোনো পরিবর্তন হয় না। এটা আমরা কিন্তু অভেদক ম্যাট্রিক্স, ইনফ্যাক্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে বিষয়টা ক্লিয়ার করছি। সো এই জন্য স্কেলার 2 কে ম্যাট্রিক্স বানানোর জন্য আমরা কোন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছি? অভেদক ম্যাট্রিক্স দিয়ে। এবার আসো সেকেন্ড কথা, এখানে যে অভেদক ম্যাট্রিক্সটা তুমি মাল্টিপ্লাই করলা, এটা 2/2, 3/3 নাকি 4/4? ইট ডিপেন্ডস অন কোয়েশ্চেনে যে গিভেন ম্যাট্রিক্সটা এটার দিকে তাকাও। এই গিভেন ম্যাট্রিক্সটার অর্ডার কিন্তু 3/3, তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। সো এই জন্য 2কে, এই 2 স্কেলার ভ্যালুটাকে ম্যাট্রিক্স বানানোর জন্য এখানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ইউজ করবা, ইট শুড বি 3/3। কথা বুঝতে পারলে? ওকে, তাহলে এখন আমাদের দরকার কি কি? আমাদের এ কিউব দরকার, -2a স্কোয়ার দরকার, এ দরকার, -2i3 দরকার। চলো আমরা এক এক করে প্রত্যেকটা জিনিসকে এবার আইডেন্টিফাই করি। প্রথমে একটু হ্যান্ড ক্যালকুলেশন করব, এন্ড দেন একদম শেষে গিয়ে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা ক্যালকুলেটরে মিলাই দেখবো যে ঠিকঠাক আছে কিনা। ওকে, চলো কাজ করে ফেলি। আমরা পাই এ স্কোয়ার। সো এ স্কোয়ার মানে কি? এ ম্যাট্রিক্সের সাথে আবার এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা। তুমি একটু লিখে ফেলো এ ম্যাট্রিক্সটা কি? 1 2 1 1 2 1 3 0 নেগেটিভ 1 3 0 নেগেটিভ 1 2 3 পজিটিভ 1 2 3 পজিটিভ 1। এটার সাথে এই ভদ্রলোককেই আবার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি এ স্কোয়ার। এখন মাল্টিপ্লাই করা এটা আমি তোমাকে শিখাবো না, কারণ আমি তোমাকে এটা শিখাইছি। আমি এখানে জাস্ট মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা কি হবে সেটা লিখব। আমি তোমাকে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন শিখাইছি, সো এখানে আমি স্রেফ তোমাকে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা লিখে দেব। ওকে, চলো। আচ্ছা, খুব বেশি কঠোর না হই, একটু দয়াবান হই নাকি? আমি জাস্ট 2-3 জায়গায় একটু ধরাই দিচ্ছি। সো মাল্টিপ্লিকেশনের নিয়মটা কি? প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে। তখন এই দুজন গুণ হবে প্লাস, এই দুজন গুণ হবে, রাইট, দেন প্লাস, এই দুজন গুণ হবে। মনে পড়তেছে? সেম ভাবে প্রথম সারি দিয়ে যখন দ্বিতীয় কলামকে মাল্টিপ্লাই করবা, 1 দিয়ে 3 গুণ হবে, এটা একটা কাজ হবে, দেন প্লাস 3 দিয়ে 0 গুণ হবে, দেন প্লাস 2 দিয়ে -1 গুণ হবে। সেম ভাবে প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, প্রথম সারির কাজ শেষ, দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম। এগুলো কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমরা খুব ভালো করে শিখছি। সো আর এখানে বলে দেওয়ার কিছু নাই, কাজ শুরু করে ফেলি। প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামটাকে মাল্টিপ্লাই করবা, 1 1 গুণ করলে 1, 3 2 6, 6 একে 7, 2 একে 2, 7 আর 2 9, খেলা শেষ। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 3 একে 3, 3 0 0, সো 3 আর 0 3, 2 আর -1 গুণ করলে -2, সো 3 আর -2 মানে 1। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, 2 3 3 9, 9 আর 2 11, 11 আর 2 13।
এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 2 1 গুণ করলে 2, 0 আর 2 গুণ করলে 0, সো 0 আর 2 যোগ করলে 2, 3 একে 3, সো 3 আর 2 5, ফাইন। দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলাম 6 0 নেগেটিভ 3, 6 0 আর নেগেটিভ 3 যোগ করলে 3। দ্বিতীয় সারিতে তৃতীয় কলাম 4 0 3, সো 4 0 আর 3 যোগ করলে 7। তৃতীয় সারিতে প্রথম কলাম 1 নেগেটিভ 2 1, সো 1 নেগেটিভ 2 1, এই তিনটা যদি যোগ করো আলটিমেটলি আসবে কত 0। তৃতীয় সারিতে দ্বিতীয় কলাম 3 0 নেগেটিভ 1, সো 3 0 আর নেগেটিভ 1 যোগ করলে কত আসতেছে 2। তৃতীয় সারিতে তৃতীয় কলাম 2 নেগেটিভ 3 1, সো 2 নেগেটিভ 3 আর 1 যদি যোগ করো এটাও আসবে কত 0। আমরা কিন্তু এ স্কোয়ার পেয়ে গেছি, এ স্কোয়ার কিন্তু পাইছি, এটা ঝামেলা শেষ। এবার আসো আবার এ কিউব, এ কিউব অ্যাকচুয়ালি কি এ স্কোয়ারের সাথে আবার এ কে মাল্টিপ্লাই করা। গ্রেট। সো তুমি এই যে এ স্কোয়ারটা বের করেছিলে এটাকে নিয়ে নাও, তার সাথে আবার এ কে মাল্টিপ্লাই করতে হবে, সো এ কে নিয়ে নাও। ঠিক আছে, চলো দেখি কত আসে এ কিউব। এ কিউব ইজ ইকুয়াল টু, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো 9 2 13, 11 13 24। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটাকে গুণ করো 27 0 নেগেটিভ 13, সো 27 0 নেগেটিভ 13, দ্যাট মিনস ইটস 14। প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করো 18 3 11 আর 13 24। ঠিকঠাক 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 কি? আই রিপিট, 18 3 11, 11 আর 13 24। ওকে ওকে ওকে, কোথাও ভুল ভুল আছে নাই? এবার আসো দ্বিতীয় সারিতে প্রথম কলাম 5 6 5 6 11 আর 7 কত 18। দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলাম 15 0 নেগেটিভ 7, 15 0 নেগেটিভ 7, সবগুলো যোগফল হবে 8। দ্বিতীয় সারিতে তৃতীয় কলাম 10 9 19 আর 7 26। ওকে গ্রেট। তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম 0 4 0, দ্যাট মিনস 4। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 0 0 0, দ্যাট মিনস 0। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 0 6 0, দ্যাট মিনস 6। সো এ কিউব কিন্তু আমাদের বের হয়ে গেছে। কোথাও ভুল টুল আছে? চেক করো আর একবার। আচ্ছা আমরা একটু এ কিউবটা পর্যন্ত ঠিকঠাক থাকি নাকি? 13 9 দুগুণে 18, 1 2 1 3 0 minus 1 2 3 1, ওকে 2 11 11 2 13। ওকে ফাইন, সব ঠিকঠাক আছে এই পর্যন্ত। তাহলে এ স্কোয়ার ডান, এ কিউব ডান, এ অলরেডি জানি, 2i3 দরকার এবং 2i3 সিম্পল। 3/3 যে অভিযোগ ম্যাট্রিক্সটা আঁকে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত দাঁড়াবে 2 0 0 0 2 0 0 0 2। ওকে হয়ে গেল। সো তোমার যা যা রিকোয়ার্ড ছিল তুমি সব পাইছো, এইবার তুমি ফাংশন অফ এ বের করো। সুতরাং ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু এ কিউব minus 2a square minus 2a square plus a minus 2 plus a minus 2 তার সাথে ছিল i3। গ্রেট। এ কিউব কত ছিল ধরে নিয়ে এসে বসায় দাও।
মাইনাস 2a²। এখানে যেটা করব, আমাদের যে a স্কোয়ারটা বের হয়েছিল তার প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো a² এর প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 18, 10, 0। প্রথম কলামটা হবে 18, 10, 0। দ্বিতীয় কলাম হবে 2, 6, 4, 2, 6, 4। তৃতীয় কলামটা কি হবে? 26, 14, 0, 26, 14, 0। ঠিক আছে? ব্যাস। আমার কোন জায়গায় যেন একটু খটকা লাগতেছে, কোন জায়গায় কি আমরা সামহাও কিছু ভুল টুল করছি? হুম, এই যে বিশাল একটা ভুল করছি, দেখছো? এইটাই তো যা প্যাচ লেগে দিত। প্রথম সারি দিয়ে 3 নাম্বার কলামটাকে যখন গুণ করব, 9 দুগুণে 18, 3 একে 3, 18 আর 3 21, 13 একে 13, 21 আর 13 24 না 34, 34, দিস ইজ 34। এই জায়গায় তো হিউজ একটা প্যাচ লেগে যেত, 34। সো মান যখন বসাবো, দিস ইজ 34। হ্যাঁ, এইটা একটু খটকা খটকা লাগতেছিল। ওকে, ডান। প্লাস সো a কিউব বসানো শেষ, মাইনাস a² কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2a² বসানো শেষ, প্লাস এবার a লাগবে না। a কত ছিল? 1, 2, 1, 3, 0, -1, 1, 2, 1, 3, 0, -1, 2, 3, 1, 2, 3, 1, মাইনাস 2i3। 2i3 তো আমরা বের করে রাখছি, 2, 0, 0, 0, 2, 0, 0, 0, 2। কোনো অস্থিরতা নাই, একটু টাইম লাগুক, বাট ভুল করা যাবে না। সো চলো এবার তাহলে আমরা দেখি ফাংশন অফ এ আলটিমেটলি আমাদের কাছে আউটপুট কত আসতেছে। প্রত্যেকটাই এখানে যোগ বিয়োগ করা যাবে, কারণ প্রত্যেকটার অর্ডার সেম, প্রত্যেকটাই 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন যোগ বিয়োগ করার সিস্টেমটা তুমি জানো, এই দুটো বিয়োগ আছে, তার সাথে এটা যোগ, ফাইনালি এটা বিয়োগ। তাহলে আমরা যদি কাজ করি, 24 থেকে 18 যাবে 6, 6 সাথে 1 যোগ করলে 7, 7 থেকে 2 গেলে 5। গ্রেট। এবার পরেরটা ধরো, 14 থেকে 2 গেলে 12, 12 সাথে 3 যোগ করলে 15, 15 সাথে 0 যোগ করলে 15। গ্রেট। 34 থেকে 26 গেলে 8, 8 সাথে 2 যোগ করলে 10, 10 থেকে 0 গেলে ওই 10। ঠিক আছে? এবার এটারে ধরো, 18 থেকে 10 গেলে 8, 8 সাথে 2 যোগ করলে 10, 10 থেকে 0 গেলে 10। এবার এটারে ধরো, 8 থেকে 6 গেলে 2, 2 এর সাথে 0 যোগ করলে 2, 2 থেকে 2 গেলে 0। এটার ধরো, 26 থেকে 14 গেলে 12, 12 সাথে 3 যোগ করলে 15, 15 থেকে 0 গেলে ওই 15। এটারে ধরো, 4 থেকে 0 গেলে 4, তার সাথে 1 যোগ করলে 5, 5 থেকে 0 গেলে 5। 0 থেকে 4 গেলে -4, -4 এর সাথে -1 যোগ করলে -5, তার থেকে 0 বিয়োগ করলে ওই আলটিমেটলি -5। এটা ধরো, 6 থেকে 0 গেলে 6, তার সাথে 1 যোগ করলে 7, 7 থেকে 2 গেলে 5। সো দিস উইল বি আওয়ার অ্যান্সার। এখন শেষমেশ আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটার জন্য চলো আমরা এটাকে একটু ক্যালকুলেটরে সলভ করে ফেলি। সো ক্যালকুলেটরে আমাদের বেসিক্যালি ইনপুট দিতে হবে দুইটা জিনিস। এ ম্যাট্রিক্সটি ইনপুট দিতে হবে, কারণ ওই এ কে ইউজ করে আমি এই প্রথম 3 জনের কাজ করতে পারবো, a³ - 2a² + a। আর যে -2i3 যেটা ছিল না, এটাকে আমরা আরেকটা ম্যাট্রিক্স হিসেবে ইনপুট দিব, এটাকে আমরা আরেকটা ম্যাট্রিক্স হিসেবে ইনপুট দেব, ধরো সেটা হবে আমাদের কাছে বি। ওকে, চলো আমরা কাজ শুরু করে ফেলি। আমাদের প্রথম কাজ কি? ক্যালকুলেটরকে ম্যাট্রিক্স মোডে নেওয়া। মোডে গিয়ে 6 চাপতে হবে, ম্যাট্রিক্স মোডে চলে গেল। এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দেব, সো 1। অর্ডার কত? 3/3, সো 1। ইনপুট দাও, প্রথম সারিটা ইনপুট দাও, 1, 3, 2, 1, 3, 2। গ্রেট। 2, 0, 3, 2, 0, 3, 1, -1, 1, 1, -1, 1।
হয়ে গেল। এবার এসি চাপলে ক্যালকুলেটর ওর মেমোরিতে এই ম্যাট্রিক্সটাকে নিয়ে নিছে। এবার আমি বলছিলাম এই যে 2i3 এটাকে আরেকটা ম্যাট্রিক্স হিসেবে ইনপুট দাও, ধরো এটা তোমার কাছে বি। তাহলে আবারও আমরা কি করব, মোডে যাব, ম্যাট্রিক্স 6, এবার ম্যাট্রিক্স বি তে ইনপুট দেবো, সো 2। এটারও মাত্রা কত, 3/3, 1। এবার এটারই ইনপুট দাও, এটা তো সোজা ইনপুট, 2 0 0 0 2 0 0 0 এসি চাপলাম, ক্যালকুলেটরের মেমোরিতে বি ম্যাট্রিক্সকে নিয়ে নিছে। এইবার আমাদের এটা কাজ, রাইট? এ কিউব, দ্যাট মিনস শিফট 4, মনে আছে তো? ক্যালকুলেটরের মেমোরি থেকে ম্যাট্রিক্সকে তোমার ওয়ার্কিং স্টেশনে নেওয়ার জন্য কি করতে হবে, শিফট চেপে 4। কোন ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্স, সো 3। তাকে কি করতে হবে, কিউব, শিফট এটা ম্যাট্রিক্স এ কিউব মাইনাস 2, শিফট 4 ওই ম্যাট্রিক্স এ তার স্কোয়ার, সো ম্যাট্রিক্স এ কিউব মাইনাস 2 ম্যাট্রিক্স এ স্কোয়ার প্লাস ম্যাট্রিক্স এ। এখন মাইনাস মাইনাস এই 2i3 এটাকে আমি ক্যালকুলেটরে কি হিসেবে ইনপুট দিয়েছিলাম, বি হিসেবে, সো মাইনাস শিফট 4 ম্যাট্রিক্স বি কততে আছে, 4 ইকুয়াল দাও। গ্রেট, আমাকে সব অ্যান্সার দিয়ে দিছে। 5 15 10, 5 15 10 মিলে গেছে, 10 0 15, 10 0 15, 5 minus 5 5, 5 minus 5 5, নাইস। তার মানে আমি যে জায়গায় একটু আমার সন্দেহ সন্দেহ লাগতেছিল, আমার মন আসলে সঠিক জিনিসটাই ধরতে পারছে। ওকে, গ্রেট। তাহলে এইভাবে আমরা চাইলে ক্যালকুলেটরেও সলভ করতে পারি ফর এমসিকিউ, অথবা আমরা চাইলে এরকম ব্রড নিয়মে সলভ করতে পারি। সো এটাই ম্যাট্রিক্সের বহুপদী। এই টাইপের সুন্দর সুন্দর আরো প্রবলেম হোমওয়ার্ক পিডিএফ এ দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন। এবার চলো রিয়েল লাইফ এক্সাম্পল ম্যাট্রিক্সে। তোমাদের কি মনে পড়ে আমি যখন প্রথম ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসে বলছিলাম যে ম্যাট্রিক্সের রিয়েল লাইফ এক্সাম্পলটাকে অনেকে ম্যাট্রিক্সের ডেফিনিশনের সাথে গুলাই ফেলে। গুলানো যাবে না। ম্যাট্রিক্সের ডেফিনিশন একটাই, এন্ড হোয়াট ইজ ইট? দ্যাট ইজ কতগুলো একমাত্রিক সমীকরণ জোটের সহগ চলক এবং ধ্রুবকগুলোকে সারি ও কলাম আকারে সাজিয়ে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী কিংবা 2 জোড়া উলম্ব রেখা দিয়ে আবদ্ধ ব্যবস্থা। আর রিয়েল লাইফ এক্সাম্পলটা হলো ম্যাট্রিক্স হলো কতগুলো প্রদত্ত তথ্যকে সারি ও কলাম আকারে সাজানো। সো এই যে কতগুলো প্রদত্ত তথ্যকে সারি ও কলাম আকারে সাজানো, এটাকে আসলে ওইভাবে ম্যাট্রিক্সের ডেফিনিশন বইল না, ঠিক আছে? এটা ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন, এটা ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো প্রবলেমে ঢুকে যাওয়ার আগে আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পলটা একটু বুঝাই যে কিভাবে কতগুলো প্রদত্ত তথ্যকে ম্যাট্রিক্সের মতো করে সাজানো আছে। ধরো তোমাকে আমি বললাম তোমার একটা মুদি দোকান আছে, তুমি তোমার মুদি দোকানের টানা 3 দিনের চাল, ডাল এবং তেল বিক্রির হিসাবটা আমাকে দাও। তোমার কি আছে, মুদি দোকান। তোমাকে আমি কি বলছি, তুমি তোমার মুদি দোকানের 3 দিনের চাল, ডাল ও তেল বিক্রির হিসাব আমাকে দাও। এখন তুমি অত ম্যাথ ভালো বোঝো না, ম্যাথটা তত বোঝো না, ম্যাট্রিক্স ট্যাট্রিক্স কিছু জানো না, তুমি অ্যাজ এ র্যান্ডম পিপল, ম্যাঙ্গো পিপল। তো তুমি আমাকে কিভাবে হিসাব দিবে? তুমি আমাকে বললে যে ভাইয়া শোনেন, প্রথম দিন, কোন দিন? প্রথম দিন। প্রথম দিন আমার এলাকার মানুষজন খুব সাদাসিধে জীবনযাপন করতো, এই জন্য চাল কিনছে 10 কেজি, তারা ডালে ভাতে বাঙালি, এই জন্য ডাল কিনছে তারা 8 কেজি, সবকিছু অ্যাডজাস্ট করার জন্য তেল কিনছে 5 কেজি। ওকে, গ্রেট, তুমি আমাকে প্রথম দিনের হিসাব দিলে, আমি খুব খুশি, বড্ড খুশি। এরপর তুমি বললা যে ভাইয়া এবার আসেন, দ্বিতীয় দিন আমার চাল, ডাল, তেল বিক্রির হিসাবটা আমি আপনাকে দিচ্ছি। দ্বিতীয় দিন তুমি আমাকে বললে যে ভাই শোনেন, আমার এলাকার মানুষজন খুব গরিব হয়ে গেছে দ্বিতীয় দিন, সো তারা চাল কিনছে অনলি 5 কেজি।
কিন্তু তারা চাচ্ছে কি চালের দাম বেশি, চাল কম কিনবো, কিন্তু ডালের দাম কম, ডাল বেশি কিনবো। সো ডাল কিনছে এদিন 10 কেজি, আর তেল কিনছে অন অ্যান এভারেজ ধরেন 4 কেজি। আচ্ছা, গুড। এরপর তুমি আমাকে তৃতীয় দিনের হিসেবটা দিচ্ছ। কোন দিনের? তৃতীয় দিনের। তৃতীয় দিনের হিসেবে তুমি বললে যে বুঝছেন আমার এলাকার মানুষজন খুব পশ হয়ে গেছে, তারা রাতারাতি বড়লোক হয়ে গেছে। ওই দিন তারা চাল কিনছে 15 কেজি, তারা ওই দিন মাছ মাংস খাবে, ডাল কম খাবে, এই জন্য ডাল একটু কম কিনছে 2 কেজি। বাট মাছ মাংসের জন্য তো তেল অনেক লাগবে, সো তেল কিনছে 10 কেজি। ওকে, তুমি এইভাবে আমাকে কিন্তু সুন্দর করে তোমার মুদি দোকানের 3 দিনের চাল ডাল তেল বিক্রির হিসেবটা আমাকে দিতে পারো। হিসেব যে কোথাও ভুল আছে তা না, বাট আমি একটু স্যাটিসফাইড হতে পারলাম না। বললাম যে না, এইভাবে হিসেবটা ভালো লাগতেছে না। কেন? কারণ তুমি দেখো চাল 3 বার লেখছো, ডাল 3 বার লেখছো, তেল 3 বার লেখছো। প্রথম দিনের আলাদা হিসাব দিছো, দ্বিতীয় দিনের আলাদা, তৃতীয়, ওর কথা তোমার স্পেস লাগছে বেশি, জায়গা লাগছে বেশি, তোমার সময় লাগছে বেশি। না, দেখো এবার আমার দিকে একটু খেয়াল করে দেখো, আমি আসলে কত স্মার্টলি, কত অর্গানাইজিংলি এই হিসাবটা দিতে পারি। আমি কি বললাম তোমাকে? আমি একদিকে দিন দেখাবো আর আরেকদিকে পণ্য দেখাবো। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পণ্য হইল চাল, ডাল, তেল। এইবার প্রথম দিন চাল ডাল তেল কত? 10, 8, 5। 10, 8, 5 হিসাব সব কিন্তু কেজিতে হচ্ছে। দ্বিতীয় দিন চাল ডাল তেল কত? 5, 10, 4। 5, 10, 4। তৃতীয় দিন চাল ডাল তেল কত? 15, 2, 10। 15, 2, 10। এবার আমি বললাম এটাতে থার্ড ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে দিচ্ছি, দিয়ে বললাম এবার একটু খেয়াল করে দেখো তো আমার হিসাবের কোথাও ভুল আছে কিনা। অবভিয়াসলি আমার হিসাবের কোথাও কোনো ভুল নেই। কেন? তুমি প্রথম দিন চাল 10 কেজি, ডাল 8 কেজি, তেল 5 কেজি, তো ঠিকই তো আছে। প্রথম দিন চাল 10 কেজি, ডাল 8 কেজি, তেল 5 কেজি। এইভাবে দ্বিতীয় দিনের হিসাবটা মেলাও, তৃতীয় দিনের হিসাবটা মেলাও, সব ঠিকঠাক আছে। বাট তোমার আর আমার মধ্যে ডিফারেন্সটা খেয়াল করছো? তোমার জায়গা বেশি লাগছে, আমার জায়গা কম লাগছে। তোমার টাইম বেশি লাগছে লিখতে, আমার টাইম কম লাগছে। কেন? কারণ আমারও এটা হলো অর্গানাইজড ওয়ে। এন্ড এই যে নান আদার দ্যাট, আমি এই যে অর্গানাইজড ওয়েতে তোমার প্রদত্ত তথ্যগুলোকে সাজায় লিখলাম, দিস ইজ ম্যাট্রিক্স অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এইভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রদত্ত তথ্যকে সারি এবং কলাম আকারে যে সাজায় লিখবো, এই সাজায় লেখার প্রসেসটাই বেসিক্যালি ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে, গ্রেট। সো তুমি যদি রিয়েল লাইফ এক্সাম্পলের বেসিকটা বুঝো, চলো তাহলে আমরা এবারে প্রবলেম সলভ করি। কিতাব স্যারের বই থেকে নেওয়া এই প্রবলেমটা কি বলছে? বলছে হলো তোমার একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলে গণিত, পদার্থ, রসায়ন প্রত্যেকটার বইয়ের সংখ্যা আছে, প্রত্যেকটার ক্রয় মূল্য আছে, প্রতিটির বিক্রয় মূল্য আছে। এবং বলছে প্রদত্ত তথ্য তালিকা হতে বিকৃত বইয়ের শতকরা লাভ। কি লাভ? কি লাভ? শতকরা লাভ। ওকে, শতকরা নিয়ে পরে ভাবো, আগে লাভের কথায় আসো। লাভ কিভাবে বের করে যেন? মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্যকে বাদ দিলে যদি অ্যান্সারটা পজিটিভ আসে তার মানে লাভ হয়েছে, আর মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্যকে বাদ দিলে যদি অ্যান্সারটা নেগেটিভ আসে তার মানে লস হয়েছে। আমরা লসের ভাগিদার এখানে হচ্ছি না, আমরা এখানে লাভ করতে আসছি। তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য বের করতে হবে, মোট ক্রয় মূল্য বের করতে হবে, দেন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। এবং সেটা আমরা কিভাবে করব? দেখো, এই যে প্রদত্ত তথ্যগুলোকে আছে না, এগুলোকে ফার্স্টে আমরা ম্যাট্রিক্স বানাই লিখবো। কেমনে? ধরি বইয়ের সংখ্যা, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম দিলাম ধরো।
তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? বইয়ের সংখ্যাগুলো লেখো, গণিত 100, পদার্থ 125, রসায়ন 110। 100, 125, 110 লিখলা। সেটা হলো বইয়ের সংখ্যার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসো প্রতিটির ক্রয় মূল্য। এটাকে আমি আরেকটা ম্যাট্রিক্স নাম দিলাম বি। কথা পরে বলো, আমি জানি কি প্রশ্ন হতে পারে, কিন্তু পরে শুনছি। সো প্রতিটির যে ক্রয় মূল্য সেটাকে আরেকটা ম্যাট্রিক্স নাম দিলাম বি, এবং ক্রয় মূল্য গণিতের 60, পদার্থের 90, রসায়নের 85। 60, 90, 85, 60, 90, 85। এবং তুমি খেয়াল করছো আমি বইয়ের সংখ্যাটাকে সারি ম্যাট্রিক্স বানাইছি, প্রতিটির ক্রয় মূল্যকে কলাম ম্যাট্রিক্স বানাইছি। কেন? আসছি। আমি আরেকটা কাজ করব এবং প্রতিটির বিক্রয় মূল্য। এইটাকে আরেকটা ম্যাট্রিক্স নাম দিলাম সি। তাহলে সি কি হবে? বিক্রয় মূল্যগুলো বসো, 70, 102, 96। 70, 102, 96। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় মোট ক্রয় মূল্যটা বের করো, আমরা পাই মোট ক্রয় মূল্য। সো তুমি কি বুঝতে পারতেছো? মোট ক্রয় মূল্য বের করার জন্য বইয়ের সংখ্যা দিয়ে প্রত্যেকটা বইয়ের ক্রয় মূল্যকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। আর গুণন করার সময় অবভিয়াসলি গুণনের শর্ত মিলাইতে হবে, না ছাড়া গুণ করা যাবে না। এন্ড দ্যাটস দ্য রিজন আমরা এটারে সারি ম্যাট্রিক্স ধরছি, এটারে কলাম ম্যাট্রিক্স। তখন দেখো এই দুটোরে যদি গুণ করি, প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা সেম হবে, গুণ করা যাবে। আমি যদি দোনোটাকেই সারি ম্যাট্রিক্স ধরতাম, তখন প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারির সংখ্যা কিন্তু সেম হইতো না, গুণ করা যাইতো না। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, এটা কি ফিক্সড যে এইটা সারি ম্যাট্রিক্স, এটা কলাম ম্যাট্রিক্স ধরবো? না, এটা ফিক্সড না। তুমি চাইলে বইয়ের সংখ্যাকে কলাম ম্যাট্রিক্স ধরতে পারো, সেক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকে সারি ম্যাট্রিক্স ধরতে হবে। কথা বুঝলে? জাস্ট গুণ করার কন্ডিশন যেন ঠিক থাকে এটার জন্য। আচ্ছা, তাহলে মোট ক্রয় মূল্য কি? বইয়ের সংখ্যা দিয়ে প্রতিটির ক্রয় মূল্য গুণ করতে হবে। দ্যাট মিন্স এ ম্যাট্রিক্স ইনটু বি ম্যাট্রিক্স। সো এ ম্যাট্রিক্স কি ছিল? 100, 125, 110। তা দিয়ে বি ম্যাট্রিক্স 60, 90, 85। 60, 90, 85 গুণ করতে হবে। গুণ করলে দেখো তো মোট ক্রয় মূল্য কত আসে। ক্যালকুলেটরে গুণ করো। নর্মাল গুণ। ক্যালকুলেটরে সবকিছু ক্লিয়ার করে নেই। নর্মাল গুণ মানে ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের একদম রেগুলার গুণনের প্রসেস। সারি দিয়ে কলামকে গুণ করতে হবে। তাহলে প্রথমটা দিয়ে প্রথমটা গুণ হবে, 100 আর 60 গুণ করলে 6000। ওকে, প্লাস 125 দিয়ে 90, 125 ইন্টু 90, প্লাস 110 দিয়ে 85, 110 ইন্টু 85 কত আসে? 26,600। এটার কাম শেষ। 26,600। মোট বিক্রয় মূল্য তাহলে কত আসলো? 26,600। ম্যাট্রিক্স এত টাকা। মোট ক্রয় মূল্যর কাম শেষ। একদম সেম হইতে, সিমিলার হইতে মোট বিক্রয় মূল্যটা বের করব। আবার মোট বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কি হবে? বইয়ের সংখ্যা দিয়ে প্রতিটির বিক্রয় মূল্য গুণ করতে হবে। দ্যাট মিন্স এ ম্যাট্রিক্স ইন্টু সি ম্যাট্রিক্স। দেখো কত আসে। এ ম্যাট্রিক্স লিখে ফেলো 100, 125, 110 ইন্টু সি ম্যাট্রিক্সটা লিখে ফেলো 70, 102, 96। 70, 102, 96। সুতরাং মোট বিক্রয় মূল্য একদম ম্যাট্রিক্স গুণনের প্রসেসে সরাসরি আমরা বের করে ফেলি।
সারি দিয়ে কলাম গুণ করো, সো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 7000 প্লাস এটা দিয়ে এটা যদি গুণ করো 125 ইন্টু 102 যোগ এটা দিয়ে এটা গুণ করো 110 ইন্টু 96 কত আসে 30,310। নাইস, আসলে 30,310 এত টাকা। তাহলে আমরা মোট বিক্রয় মূল্য পাইছি, মোট ক্রয় মূল্য পাইছি, চাইছে কি শতকরা লাভ। আমি আর বাকি কাজটুকু করে দেবো না, এটা তোমরা করে নেবা, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। সুতরাং লাভ তোমাদের মনে আছে তো, লাভ বা ক্ষতি মানে শতকরা লাভ বা ক্ষতি এটা ডিপেন্ড করে হলো অলওয়েজ ক্রয় মূল্যের উপরে। তুমি কিনতে যদি যেত তাহলে বেচতে জিতবা, তুমি কিনতে যদি ঠকো তাহলে বেচতে ঠকবা। তো আমরা যদি শতকরা লাভ বের করতে চাই, ফর্মুলাটা হলো মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আর মোট লাভ কিভাবে বের করবা এটা কি আর বলে দেওয়া লাগবে? মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্যকে বিয়োগ করবা, মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্যকে বিয়োগ করবা, তাহলে মোট লাভ বের হবে, সেটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করবা, তার সাথে 100% গুণ করবা, এন্ড দিস উইল বি ইয়োর ভেরি নাইস অ্যান্সার। ঠিক আছে, দেখছো তাহলে ম্যাট্রিক্সের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। ওকে চলো এইবার আমরা আরেকটা টাফ প্রবলেমে যাব। এটা কোনো বই থেকে নেয়া না, বাট এই প্রবলেমটা নেয়ার পিছনে কারণ হলো এই প্রবলেমটা যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে হোপফুলি ম্যাট্রিক্সের রিয়েল লাইফ এক্সাম্পলের কোনো কিছু নিয়ে তোমার সমস্যা হওয়ার কথা না। প্রশ্নটা ভালো করে পড়ো। কোন স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শাখায় ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে। তার মানে তোমার বুঝতে হবে এই বিষ হইল পঞ্চম শ্রেণীর প্রত্যেক শাখায় ছাত্রের সংখ্যা, রাইট। 25 হইল ষষ্ঠ শ্রেণীর প্রত্যেক শাখায় স্টুডেন্ট সংখ্যা, এটা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট সংখ্যা, অষ্টম শ্রেণীর প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট সংখ্যা, তাই না? নবম শ্রেণীর প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট সংখ্যা, এন্ড দেন এটা কি আর বলা লাগবে? এটা আর বলা লাগবে না, এটা হলো দশম শ্রেণীর প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট সংখ্যা। ঠিক আছে, এবার একটু কালার ম্যাচ করব। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে এতটি করে শাখা আছে, তার মানে এই 5 বুঝাচ্ছে পঞ্চম শ্রেণীতে কয়টা শাখা আছে, 4 বুঝাচ্ছে ষষ্ঠ শ্রেণীতে কয়টা শাখা আছে, পঞ্চম গুলা ভায়োলেট কালার, ষষ্ঠ গুলা ইয়েলো কালার। এই 3 বুঝাচ্ছে সপ্তম শ্রেণীতে কয়টা শাখা আছে, এই 2 বুঝাচ্ছে অষ্টম শ্রেণীতে কয়টা শাখা আছে, এই 2 বুঝাচ্ছে নবম শ্রেণীতে কয়টা শাখা আছে, এন্ড ফাইনালি এই 2 বুঝাচ্ছে দশম শ্রেণীতে কয়টা শাখা আছে। ওকে, এবার আমি যেটা করতে চাচ্ছি, পঞ্চম থেকে দশম পর্যন্ত প্রত্যেকটা শাখায় কয়টা করে স্টুডেন্ট আছে সেটাকে আমি একটা ম্যাট্রিক্স বানাইতে চাচ্ছি। লিখব ধরি ফিফথ থেকে 10th, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শাখায় স্টুডেন্ট সংখ্যা। যদি আমি ম্যাট্রিক্সের মতো করে লিখি এবং সেটাকে নাম দিই এ, তাহলে এ ম্যাট্রিক্সটা আমার কি দাঁড়াবে 20, 25, 30, 35, 40, 45। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতি শাখায় স্টুডেন্ট সংখ্যাকে ম্যাট্রিক্সের মতো করে রিপ্রেজেন্ট করছে। তাহলে পঞ্চম
শ্রেণীর প্রত্যেকটা শাখায় স্টুডেন্ট 20 জন, ষষ্ঠর প্রত্যেকটা শাখায় 25, এইভাবে সো অন। এবার আসো আর একটা ম্যাট্রিক্স আমি বানাবো। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে শাখার সংখ্যা, প্রতি শ্রেণীতে শাখা, এটাকে আমি আরেকটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করব। এই ম্যাট্রিক্সটার নাম দিলাম বি। তাহলে বি ম্যাট্রিক্সটা কি হবে? 5 4 3 3টা 2, 5 4 3 একটা 2টা 3টা 2। বুঝলে? এখন কেন এটা সারি আর এটা কলাম ম্যাট্রিক্স, এই এখনই বুঝবে, এখনই বুঝবে। আমি যদি এবার একটা কাজ করি, প্রতিটি শ্রেণীতে কয়টা শাখা আছে এটা দিয়ে প্রত্যেক শাখায় স্টুডেন্ট সংখ্যাকে গুণ করি, তাহলে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত মোট স্টুডেন্ট সংখ্যা বের হয়ে আসবে না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। 5 থেকে 10 পর্যন্ত এই কটা শাখা, আবার প্রতিটা শাখায় এগুলো স্টুডেন্ট। তাহলে শাখা দিয়ে যদি প্রতিটা শাখার স্টুডেন্ট সংখ্যাকে গুণ করি, তাহলে 5 থেকে 10 পর্যন্ত মোট স্টুডেন্ট সংখ্যাটা বের হয়ে আসবে। আমরা তাই লিখব। আমরা পাই ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত মোট স্টুডেন্ট, যেটা বেসিক্যালি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল, বি ইন্টু এ। এটাকে চাইলে এ ইন্টু বি লিখলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা লেখো এ ইন্টু বি, একই জিনিস, এ ইন্টু বি। তাহলে এ কি ছিল? 20 25 30 35 40 45। 20 25 30 35 40 45 ইন্টু বি কি ছিল? 5 4 3 3টা 2, 5 4 3 একটা 2টা 3টা 2। তাহলে সুতরাং মোট স্টুডেন্ট কতগুলো বের হয়? দেখো তো, 20 দিয়ে 5 কে গুণ হবে, 5 20 100। এটাকে আলাদা আলাদা করে রাখতেছি, তার পিছনে কারণ আছে। 25 দিয়ে 4 কে গুণ করো 100, 30 দিয়ে 3 কে গুণ করো 90, 35 দিয়ে 2 70, 40 দিয়ে 2 80, 45 দিয়ে 2 90। আলাদা আলাদা করে রাখার কারণ হইল আমি এখানে সেপারেটলি বুঝাই দিলাম। এই 100 জন হইল ক্লাস 5 এর মোট স্টুডেন্ট, এই 100 জন 6 এর, 7 এর, 8 এর, 9 এর, 10 এর। বুঝলে? কারণ সবগুলো মিলে আমি যদি মোট স্টুডেন্টকে ইন এ সিঙ্গেল ভ্যালু লিখতে চাই, ইন এ সিঙ্গেল ভ্যালু লিখতে চাই, অর্থাৎ মোট স্টুডেন্ট, এখানেও মোট স্টুডেন্ট সংখ্যা আছে বাট ক্লাস ওয়াইজ। ক্লাস 5 এর মোট স্টুডেন্ট, 6 এর, 7 এর, 8 এর, 9 এর, 10 এর, বাট ওইটাকেই আমি এবার ইন এ সিঙ্গেল ভ্যালু লিখতে চাই। তাহলে কি হবে? সবগুলো যোগ হবে, 100 100 200 90 70, ওকে 530 জন, 530 জন। আমি বলবো এইটা নিয়ে তুমি পরে থিঙ্ক করো। আমি এটা কেন করছি এটার কারণ আমি একটু পরে বুঝাচ্ছি, কোনো না কোনো কারণ আছে, বাট এটা তুমি এখন ভাবো না, এটা থাক, এটা এর মতো থাক, এটা এর মতো থাক। কাম টু দ্য পয়েন্ট। 1 নাম্বার কোশ্চেনটা আমাদের কি চাইছে? 1 নাম্বার কোশ্চেনটা আমাদের বলছে পঞ্চম থেকে দশম পর্যন্ত মাসিক বেতন এত টাকা। স্কুলের মোট মাসিক বেতন কত? তাহলে এই যে 15, এটা পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টের মাসিক বেতন না? আর এইটা পঞ্চম শ্রেণীর মোট স্টুডেন্ট সংখ্যা। ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টের মাসিক বেতন, ষষ্ঠ শ্রেণীর মোট স্টুডেন্ট সংখ্যা। তার মানে বুঝছো, মোট স্টুডেন্ট সংখ্যাটাকে ম্যাট্রিক্স আকারে রাখার কারণ হলো এই মোট স্টুডেন্ট সংখ্যার ম্যাট্রিক্স দিয়ে পঞ্চম থেকে দশম পর্যন্ত মাসিক বেতনটাকে ম্যাট্রিক্স বানায়া যদি গুণ করি,
তাহলে কিন্তু স্কুলের মোট মাসিক বেতনটা বের হয়ে আসবে। আমরা তাই করব। এখানে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত শ্রেণীভিত্তিক মাসিক বেতন, শ্রেণীভিত্তিক মাসিক বেতন। এটাকে যদি ম্যাট্রিক্স আকারে লিখি, অবভিয়াসলি এটাকে একটা কলাম ম্যাট্রিক্স লিখতে হবে। কেন সেটা তো বুঝছো, কারণ আমরা শ্রেণীভিত্তিক মোট স্টুডেন্ট সংখ্যার যে ম্যাট্রিক্স তার দিয়ে ওটাকে গুণ করবো। সো দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে গেলে গুণের কন্ডিশন যেন মিলে যায়, এই জন্য একটা সারি ম্যাট্রিক্স হলো আর একটা কলাম ম্যাট্রিক্স। তো শ্রেণীভিত্তিক মাসিক বেতন কত? 15, 12, 12, 10 আর 10। 15, 12, 12, 10, 8, 10। পঞ্চম শ্রেণীর প্রত্যেকের মাসিক বেতন, ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকের মাসিক বেতন, সপ্তমের, অষ্টমের, নবমের, দশমের। সুতরাং স্কুলের মোট মাসিক বেতন আচ্ছা, এটাকে একটু পরের পেজে লিখি, এখানে জায়গা হচ্ছে না, একটা পেজ অ্যাড করে নেই। সুতরাং স্কুলের মোট মাসিক বেতন ইজ ইকুয়াল টু কি, শ্রেণীভিত্তিক স্টুডেন্ট সংখ্যা দিয়ে শ্রেণীভিত্তিক মাসিক বেতনকে গুণ করতে হবে। 100, 100, 90, 70, 80, 90। 100, 100, 90, 70, 80, 90 ইন্টু 15, 12, 12, 10 আর 10। 15, 12, 12, 10, 8, 10। একদম সিম্পল গুণ করো, কাজ শেষ। এবার একটু ক্যালকুলেটর ইউজ করো, দেখি ক্যালকুলেটর কি বলে। একদম রেগুলার ম্যাট্রিক্সের গুণন, সারি দিয়ে কলামকে গুণ করার সময় 100 দিয়ে 15 গুণ হবে, দ্যাট মিন্স 1500 যোগ, আবার 100 দিয়ে 12 গুণ হবে 1200, 90 দিয়ে 12 গুণ হবে, সো 90 ইন্টু 12 যোগ 70 দিয়ে 10 গুণ হবে 700 যোগ 80 দিয়ে 8 গুণ হবে 80 ইন্টু 8 যোগ 90 দিয়ে 10 গুণ হইলে 900, 6020। কত আসলো? 6020। এত টাকা, এত টাকা, কাজ শেষ। এতক্ষণ ধরা যে সলভ করলাম, এটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 1। ওকে, এইবার কোশ্চেন নাম্বার 2 কি, ভর্তি ফি প্রতিজনের 500 টাকা হলে ওই স্কুলের বার্ষিক মোট আয়। তাহলে নাম্বার 1, প্রতিজনের ভর্তি ফি 500 টাকাকে যদি মোট স্টুডেন্ট সংখ্যা দিয়ে গুণ করি, এবার বুঝছো কেন এটা বের করে রাখছি, তাহলে ভর্তি ফি বাবদ কত আয় সেটা বের হইলো। আবার মাসিক আয়কে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে বেতন বাবদ মোট আয় কত বের হলো, পরে দুটাকে যোগ করলে মোট বার্ষিক আয় বের হয়ে যাবে। কথা বুঝলে? তাহলে 2 নম্বরের আমরা যখন সলভ করব তখন কি, কিচ্ছু না, ভর্তি ফি বাবদ বার্ষিক আয়, সো ভর্তি ফি প্রতিজনের 500, মোট স্টুডেন্ট ইন এ সিঙ্গেল ভ্যালু 530, 500 ইন্টু 530, এত কিছু একটা আসবে, কিছু একটা আসবে থাকলো। এবং বেতন বাবদ বার্ষিক আয়, তখন আমাদের কোনো আর এক্সট্রা কাজ নেই,
এই যে মাসিক বেতন বাবদ আয় 6020, এটাকে গুণ করতে হবে 12 দিয়ে, এত টাকা কিছু একটা আসবে। সুতরাং মোট বার্ষিক আয় ইকুয়াল ওই যে কিছু একটা আসছে প্লাস এই যে কিছু একটা আসছে, দুইটা যোগ করলে আবার কিছু একটা আসবে। এই যোগগুলো তোমরা একটু বাড়িতে করে নিবা, এন্ড দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে, রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে কথা শেষ। চলো চলো বাচ্চারা, এবার আমরা তাহলে চলে যাব ব্রেইন স্টর্মিং প্রবলেম। এন্ড আমরা কিন্তু অফলাইন বলো অনলাইন বলো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসে আমি কিন্তু চেষ্টা করি যেই লেকচারগুলোতে ব্রেন স্টর্মিং প্রবলেম রাখা যায় রাখার জন্য। এটা তোমাকে হেল্প করবে পরীক্ষার হলে গিয়ে হঠাৎ যদি কোনো নতুন প্রবলেম তুমি ফেস করো, তাহলে ঘাবড়ায় আর যাবো না। তখন তুমি অন্তত পক্ষে দেখে এটা ভাববা না যে আমি এটা পারি না, তুমি এইটা অ্যাটলিস্ট ভাববা যে দেখি না সলভ করতে শুরু করি কি হয়। তো এরকম কিছু প্রবলেম নিয়ে আমাদের ব্রেনস্টর্মিং প্রবলেমের কোশ্চেনগুলো সাজানো হয়। সো প্রথম কোশ্চেন, আমরা ব্রেনস্টর্মিং প্রবলেমগুলো সলভ করার সময় ক্যালকুলেটরের হেল্প নিব বারবার, আমরা হাতে কলমে অত বড় করে সলভ করব না। প্রথম কোশ্চেনটা, ax ইকুয়াল এত ইন্টু এত, আচ্ছা ফাইন, ax ইকুয়াল টু এটা মানে কি, এটা হলো a আর এটা হলো x। আচ্ছা গুণ করে দেখো তো এটা হয় কি না। প্রথম সারি দিয়ে কলামটাকে গুণ করো, 0 প্লাস ওয়াই মানে ওয়াই, ঠিক আছে। দ্বিতীয় সারি দিয়ে কলামটাকে গুণ করো, মাইনাস এক্স প্লাস 0 মানে মাইনাস এক্স, ওকে ঠিক আছে, তার মানে গুণফল এটা ঠিক। চাইছে কি, চাইছে হলো এক্স এ স্কোয়ার, তাই না, কি চাইছে এক্স এ স্কোয়ার। বুয়েটে আসছে 11 বছর। ওকে দেখো, এটার অ্যান্সার হবে, নির্ণয় করা সম্ভব নয়। এখন তোমার মনে হইতে পারে দুম করে আপনি কিভাবে বললেন নির্ণয় করা সম্ভব নয়, কারণ দেখো দুইটা ম্যাট্রিক্স গুণ করতে গেলে আগে তো গুণনের শর্তটা পড়তে হবে। এখানে এক্স আমি যেটা অলরেডি আইডেন্টিফাই করে দিছি, এটা এক্স, এর মাত্রা কত, 2/1, দুইটা সারি একটা কলম। এ স্কোয়ার এর মাত্রাটা তুমি একটু দেখো তো, এ ইটসেলফ এ 2/2 ম্যাট্রিক্স, তাহলে একে স্কোয়ার করলেও এটা কি হবে 2/2। এবার তুমি দেখো এই দুটাকে যখন গুণ করবা, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা কি সেম হইছে, হয় নাই। সো যেহেতু সেম হয় নাই, তার মানে এরা কন্ডিশনে পড়ে না, কন্ডিশন নট ফুলফিল। যেহেতু কন্ডিশন ফুলফিল হয়নি, তার মানে এক্স এ স্কয়ার নির্ণয় করা যাবে না। খুবই নাইস কোয়েশ্চেন, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা আমি একটা জিনিস একটু বলি এই প্রবলেমটা সলভ করার আগে, একটা খুব সুন্দর কথা। যদি কখনো দেখো এরকম অনেক বড় বড় পাওয়ার নিয়ে কাজ করতে বলছে, তাহলে তুমি যেটা করবা, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকে তাকে স্কোয়ার কিউব হোল টু দি পাওয়ার 4, এরকম 2 3 4টা কাজ করার পরে তুমি তোমার কাজগুলো থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করবে, এবং যেই প্যাটার্নটাকে ইউজ করে তুমি বড় পাওয়ার গুলো বের করবে। সো এই টাইপের প্রবলেমগুলোকে আমরা বলতে পারি প্যাটার্ন রিকগনাইজিং। কি বলতে পারি, প্যাটার্ন রিকগনাইজিং প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেমগুলোকে আমরা বলতে পারি প্যাটার্ন রিকগনাইজিং প্রবলেম। খুব সুন্দর সুন্দর প্রবলেম থাকে এখানে, চলো আমরা সলভ করি। তো যেমনটা বলতেছিলাম, এরকম বড় পাওয়ার থাকলে তোমার স্কোয়ার কিউব হোল টু দি পাওয়ার 4, এরকম 2 3 4টা কাজ করে প্যাটার্ন খুঁজে বের করতে হবে। আমরা ফার্স্টে স্কোয়ার করি, এবং তার জন্য অবভিয়াসলি আমরা ক্যালকুলেটরের হেল্প নেব। এত সময় নাই আমাদের এখন, কারণ এই টাইপের প্রবলেম বোর্ডের থেকে এডমিশনে আসার চান্সেস বেশি। ম্যাট্রিক্স 6 করে নিলাম, এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের অর্ডার কত, 3/3, ফাইন। ইনপুট দাও,
1 0 0 1 0 0 0 1 1 0 1 1 1 0 0 1 0 0 এসি চাপলাম ক্যালকুলেটরের মেমোরিতে নিয়ে নিছে ম্যাট্রিক্সটাকে শিফট 4 ম্যাট্রিক্স এ আছে কততে 3 স্কয়ার কত হয় তিনটা 1 0 1 0 0 1 0 ফাইন তিনটা 1 0 1 0 0 1 0 আচ্ছা এবার একটু এ কিউব করে দেখি আবার ক্যালকুলেটরের মেমোরিতে তো এবারটা আছেই শিফট 4 এই ম্যাট্রিক্স আছে 3 এ কিউব করব থাকে দেখছো এই কলাম দুইটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি 0 1 0 0 1 0 এইটা হয়ে গেছে 1 2 1 আচ্ছা লিখে ফেলি 1 2 1 0 1 0 0 1 0 আমার আর কিছু লাগবে না আমি ধরে ফেলছি বিষয়টা কি হয়েছে কেমনে ধরলেন বুঝান তুমি খেয়াল করে দেখছো 0 1 0 0 1 0 এই যে কলাম দুইটা স্কোয়ার করলেও চেঞ্জ হয়নি কিউব করলেও চেঞ্জ হয়নি নো ডাউট তাহলে হোল টু দি পাওয়ার 4 করলেও চেঞ্জ হবে না আবার উপরের 1 নিচের 1 এই দেখো উপরে 1 নিচে 1 উপরে 1 নিচে 1 ঠিকঠাক আছে তাহলে চেঞ্জটা আসতেছে কোন বেটাতে এই যে শুধু এই জায়গাটুকুতে চেঞ্জ আসতেছে এবং চেঞ্জটা কেমনে যখন এর পাওয়ার 1 এটা 0 এর পর 2 এটা 1 এর পর 3 এটা 2 তার মানে এর পাওয়ার যত এটা হবে তার থেকে এক কম তাহলে আমরা এরকম ডট 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 দিয়ে বলতে পারি না a to the power 2020 is equal to 1 নিচের 1 ঠিক 0 1 0 0 1 0 ঠিক জাস্ট এই মাঝখানেরটা পাওয়ারের থেকে এক কম মানে 2019 বুঝলে এবং a to the power 2025 তাই না 2025 কি হবে বুঝতেই পারতেছ 1 নিচে 1 0 1 0 0 1 0 এটা হবে এক কম মানে 2024 বুঝলে তো এবার এটার থেকে যদি এটা বিয়োগ করতে বলে আর কি করে দেওয়ার কোনো মানে আছে বাকিটুকু তুমি নিজে করে নিবা আমি তোমাকে a to the power 2025 এবং a to the power 2020 দুটোটাই বের করে নিয়েছি বাকিটা করে নিবা আচ্ছা এই ম্যাথটা কোথায় যেন আসছে বলে মনে হচ্ছে কোথায় আসছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা যেটা বলি মেইনে আসছে 2023 সালে যেটা বলি মেইনে আসছে এটা 23 তে 2023 মনে পড়ছে ঠিক আছে গ্রেট গেল চলে গেছে চলো নেক্সট প্রবলেমে যাই এটাও একটা ভেরি বিউটিফুল কোশ্চেন এটাও প্যাটার্ন রিকগনাইজিং প্রবলেম এইটাও প্যাটার্ন রিকগনাইজিং প্রবলেম সো লাভ it will be here too এবং প্যাটার্নটার দিকে খেয়াল করো তুমি কি খেয়াল করছো এতটুকুর কোনো চেঞ্জ হচ্ছে না 101 101 109 চলতে চলতে এই পর্যন্ত দেখো ওটা যা তাই আছে কিন্তু 101 এবং এইখানেও দেখো এটা কিন্তু তাই আছে 101 তার মানে চেঞ্জটা আসতেছে শুধু এই এলিমেন্টটাতে রাইট এবার ওই এলিমেন্টটাতে কি চেঞ্জ আসতেছে সেটা আমরা একটু বের করতে চাই আচ্ছা তুমি প্রথম দুইটার গুণফল বের করো তো প্রথম দুটির গুণফল প্রথম দুইটার গুণফল মানে কি এই দুজনের গুণফল এটা ক্যালকুলেটর লাগবে না মুখে মুখে করো প্রথম সারি দিয়ে কলামটাকে যদি গুণ করো 1 প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটাকে যদি গুণ করো 3 দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো 0 দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো 1
দেখছো প্রথম দুটাকে যখন গুণ করছো তখনও কিন্তু এই জায়গাটায় কোনো চেঞ্জ আসেনি, শুধু এটাতে চেঞ্জ আসছে। ওকে, কি চেঞ্জ আসছে, কেন চেঞ্জ আসছে পরে ভাবতেছি। চেঞ্জ এখানে আসতে মার্ক করে রাখি। প্রথম তিনটির গুণফল বের করব। সো তিনটা একসাথে গুণন করা যায় না। প্রথম তিনটার গুণফল মানে হলো এই যে আমরা প্রথম দুইটার গুণফল বের করছি 1031, তার সাথে গুণ করতে হবে 3 নাম্বারটা। সো 3 নাম্বারটা কত, 1031, বুঝলে? আমরা যে প্রথম দুইটার গুণফল বের করছি তার সাথে গুণ করব 3 নাম্বারটা। এবার দেখি গুণফলটা কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম 1, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 6, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 1। দেখছো এই তিনটাতে কোনো চেঞ্জ আসে নাই, স্রেফ চেঞ্জ আসছে এর মধ্যে। ওকে, তাইলে এবার বুঝো, যখন প্রথম দুইটার গুণফল বের করতেছো এ বুঝাচ্ছে 1+2, যখন প্রথম তিনটার গুণফল বের করতেছো এ বুঝাচ্ছে 1+2+3। প্রথম দুইজনের গুণফল 1+2, প্রথম তিনজনের গুণফল 1+2+3। তাহলে প্রথম চারজনের গুণফল কি হতো 1+2+3+4। প্রথম পাঁচজনের গুণফল কি হতো 1+2+3+4+5। এইভাবে এখানে দেখো তো প্রথম কয়জন গুণ আকারে আছে, 1 2 3, এভাবে গুণ হইতে হইতে কত পর্যন্ত গুণ আকারে আছে, n পর্যন্ত। সো n পর্যন্ত গুণ আকারে থাকলে জাস্ট এই টার্মগুলা কি হবে, আমরা পাই প্রথম n সংখ্যক গুণ আকারে থাকার জন্য কেবলমাত্র এই যে টার্মটা, এই টার্মটার প্যাটার্নটা কি হবে 1+2+3+... এবং এই সবগুলো গুণ করে এই টার্মের যে চেঞ্জটা আসবে সেটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 378। বুঝলে? এবার আমরা কাজ করব। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n × n+1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 378। দেখি n × n+1 ইজ ইকুয়াল টু কত, এটা আসবে 756। গুণ করে দেখো, 300 300 600, 78 2 156, 756। এইটাকে যদি এই ফরম্যাটে লিখতে চাই দেখো হবে 27 × 28। বিশ্বাস না হলে চলো এবার ক্যালকুলেটর দেখি, 27 আর 28 গুণ করে দেখি 756 আসে কিনা। সব বাদ দিয়ে দাও, 27 × 28 আসছে 756 আসছে। সুন্দর। তার মানে আমরা কিন্তু কম্পারিজন করে এবার সুন্দর বলতে পারি n এর মান 27, n+1 এর মান 28। আমার চাইছে কার মান, n এর মান। সুতরাং n = 27 and this is the answer। বুঝলে? হোপফুলি বুঝতে পারছো। এটাও ছিল প্যাটার্ন রিকগনাইজিং এর একটা ম্যাথ। দেন এটা সহজ, এটা বাড়ির কাজ দেব, এটা বাড়ির কাজ। হোমওয়ার্ক পিডিএফ এর ম্যাথগুলো তো করাই লাগবে, এটাও সহজ। আমি জাস্ট একটু তোমাকে হিন্টস দিই। দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করবা, দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করে 1 এর সাথে যোগ করবা, তখন নেগেটিভ টু বি পজিটিভ টু বি কেটে যাবে। খেলা হবে শুধু এ ম্যাট্রিক্সের, সেখান থেকে এ ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করে এ ম্যাট্রিক্সের ট্রেস বের করে ফেলবা। এরপর প্রথম ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করে তার থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে বিয়োগ করবা, প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দ্বিতীয়টাকে বিয়োগ করবা, তাহলে এগুলো চলে যাবে। খেলা হবে বি ম্যাট্রিক্সের, সেখান থেকে বি ম্যাট্রিক্স বের করবা, বি ম্যাট্রিক্সের ট্রেস বের করবা। সো দুইটা ট্রেস বের হলে আমাদের চাইছে ট্রেস অফ এ মাইনাস ট্রেস অফ বি কত। এন্ড দ্য ভেরি ফাইনাল কোশ্চেন বুয়েটে আসছে 21-22 সালে। চলো আমরা এইটা সলভ করে শেষ করে ফেলি। দেখছো বড় পাওয়ার চাইছে, বড় পাওয়ার। আর ভাইয়া কি বলছে, বড় পাওয়ার চাইলে প্যাটার্ন রিকগনাইজ করবা, প্যাটার্ন রিকগনাইজ করে দেখবা যে আসলে কোন প্যাটার্নে আগাচ্ছে। যাই হোক, দেওয়া আছে এ,
আমি ফার্স্টে একটু এ স্কোয়ার বের করতে চাই, তো অবভিয়াসলি আমি ক্যালকুলেটরের হেল্প নেব। মোড ম্যাট্রিক্স আছে 6, এই ম্যাট্রিক্সে ইনপুট দিব, মাত্রা দেখো 3/3। ওকে, 0 1 0 0 1 0 0 0 1 0 0 1 1 0 0 1 0 0। এসে চাপলাম ক্যালকুলেটর আর মেমোরিতে নিয়ে নিছে এ ম্যাট্রিক্সকে, শিফট 4, এ ম্যাট্রিক্স আছে 3 এ, তাকে স্কোয়ার করব। 0 0 1 1 0 0 0 1 0। আচ্ছা, একটা লিখে ফেলি। 0 0 1, প্রথম সারিটা হলো 0 0 1, এরপরে 1 0 0 1 0 0, এরপরে 0 1 0। ওকে, 0 1 0। কিছু বুঝলাম না, তাহলে এ কিউব করব। আমরা এবার দেখতে চাই এ কিউবটা কি আসছে। শিফট 4, এ ম্যাট্রিক্স আছে 3 এ 3, এবার তাকে কিউব করব। ওকে, তুমি খেয়াল করছো এ কিউব করাতে এটা অভেদক ম্যাট্রিক্স চলে আসছে। 1 0 0 0 1 0 0 0 1, নাইস। 1 0 0 0 1 0 0 0 1, অভেদক চলে আসছে, আর কোনো কাজ নেই। অভেদক চলে আসছে, আর কোনো কাজ নেই। এটা কত বাই কত অভেদক? 3/3। কেন কাজ নেই? চাইছে a টু দি পাওয়ার 12, তাই না? আর ক্যালকুলেটর নিয়ে কোনো গন্ডগোল নাই। চলো, সো আমরা পাই a টু দি পাওয়ার 12, মানে আমি এটাকে এভাবে লিখতে পারি না, a কিউবের পাওয়ার হোল টু দি পাওয়ার 4। অবভিয়াসলি লেখা যায়, ব্র্যাকেট থাকলে বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ। এবার a কিউব তো আমি বের করছি 3/3 অভেদক, তার পাওয়ার 4। এখন আমরা জানি অভেদক ম্যাট্রিক্সকে স্কোয়ার করো, কিউব করো, হোল টু দি পাওয়ার 4 করো, মানে স্কোয়ার ম্যাট্রিক্সকে যা করাই হোক না কেন তার কোনো চেঞ্জ আসবে না। সো i3 থাকবে, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঝামেলা শেষ। ওকে, সো আমাদের ম্যাট্রিক্স শেষ। তুমি যদি ম্যাট্রিক্সের আমার 1 নাম্বার থেকে 6 নাম্বার ক্লাস পর্যন্ত সব করে থাকো, তাহলে আমি তোমাকে বলতেছি দিস ইজ দ্য বেস্ট এভার প্লেলিস্ট ফর ইউ। দিস ইজ দ্য বেস্ট এভার প্লেলিস্ট ফর ইউ, কারণ এখানে আমি অ্যাট এ টাইম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগবে সবকিছু কভার করছি। তবে এর বাহিরেও আমি একটা তোমাদের এমসিকিউ বুস্টার ক্লাস নেব, অ্যান্ড সৃজনশীল কিছু টুকটাক দেখাই দেব। তবে এতটুকু করলেই আমি বলবো যে এনাফ। এখন তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে অনেক কিছু পারবা। সো দিস ইজ দ্য এন্ড অফ ম্যাট্রিসেস। দিস ইজ দ্য এন্ড অফ ম্যাট্রিসেস। শুরু থেকে সবগুলো ভিডিও ভালো করে দেখবা, যে 6টা কি 7টা এরকম হবে আর কি ক্লাস আপলোড দিচ্ছি, সবগুলো ভালো করে দেখবা, ঠিক আছে? সো এরপরে তোমাদের সাথে নির্ণায়কে দেখা হচ্ছে। ও হ্যাঁ, আর একটা কথা, ত্রিকোণমিতির ফ্রি প্লে লিস্ট কিন্তু চলতেছে, আর আমাদের কিন্তু অফলাইনের যতগুলা ক্লাস হয় সবগুলোর রেকর্ডেড ভার্সন অফিসে আসে। অফলাইনের ক্লাসগুলো করতে গেলে অফিসে এসে রেকর্ডেড ক্লাস করতে হবে। আর ম্যাট্রিক্স নির্ণায়ক ও ত্রিকোণমিতি যেটা ফ্রি প্লে লিস্ট দিচ্ছি ইউটিউবে, সেটা তো কন্টিনিউ চলতে থাকবে। সো দ্যাটস ইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।